2022 নিউ দিল্লির শাহিনবাগ। রাস্তায় শুনশান নীরবতা, গলিগুলো ডুবে আছে অন্ধকারে। এলাকার মানুষের মনে ছিল একটাই বিশ্বাস, তাদের অনুমতি ছাড়া এখানে একটা পাখিও ডানা ঝাপটাতে পারে না। রাত ঠিক 3টে। হঠাৎ একটি বাড়ির দরজায় জোরে কড়া নাড়া হলো। ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা বাড়ির মালিক আধো ঘুমে দরজা খুলতেই তার চোখ কপালে উঠে গেল। সামনে দাঁড়িয়ে 4 জন খাকি পোশাক পরা শক্ত সমর্থ যুবক। সে কিছু বোঝার আগেই, কিছু বলার আগেই দিল্লি পুলিশের প্রশিক্ষিত কমান্ডোরা তাকে চেপে ধরে। এক নিমেষে তাকে টেনে নিয়ে যাওয়া হয় বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে। ভেতর থেকে তার স্ত্রী চিৎকার করতে শুরু করেন। চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশীরা জেগে ওঠে। লোকজন জড়ো হতে শুরু করে। প্রায় 10 থেকে 15 জন লোক গাড়ির পেছনে দৌড়াতে যাচ্ছিল। ঠিক তখনই তারা বুঝতে পারে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। দিল্লি পুলিশের সোয়াট কমান্ডোরা পুরো মহল্লা ঘিরে রেখেছে। অর্ডার ছিল একদম পরিষ্কার, কেউ ভেতরে ঢুকতে পারবে না, কেউ বাইরে বেরোতে পারবে না। সেই রাতেই ভেঙে যায় শাহিনবাগের সেই ধারণা যে তাদের এলাকায় পুলিশ ঢুকতে পারে না। কিন্তু এটা শুধু একটি গ্রেপ্তার ছিল না, একই সময় দেশের বিভিন্ন জায়গায় আরও 12 জনকে তুলে নেওয়া হচ্ছিল। এরা দেখতে সাধারণ মানুষ হলেও তাদের আসল কাজ ছিল একটাই, PFI এর জন্য কাজ করা। এই পুরো ঘটনাটা ছিল একটি বড় পরিকল্পনার অংশ, যার নাম অপারেশন অক্টোপাস। 6 জুলাই 2022 বিহার বিধানসভার 100 বছর পূর্তি উদযাপন চলছিল। 12 জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাটনা আসবেন, এই উপলক্ষে পুরো বিহারে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। সাজসজ্জা চলছিল জোর কদমে। কিন্তু প্রশাসন জানত না পাটনার ফুলওয়ারি শরীফ এলাকায় গোপনে তৈরি হচ্ছিল একটি বড় ষড়যন্ত্র। ফুলওয়ারি শরীফে আহমেদ প্যালেস নামে একটি ভবনের প্রথম তলায় কিছু লোক জড়ো হয়েছিল। তারা অস্ত্র পরিষ্কার করছিল, গ্রেনেড গুনছিল। এরা সাধারণ অপরাধী ছিল না, এরা ছিল PFI এর প্রশিক্ষিত সদস্য। তাদের উদ্দেশ্য ছিল ভয়ঙ্কর। 12 জুলাই যখন প্রধানমন্ত্রী মোদী পাটনা আসবেন, তখন দিনের আলোয় তার ওপর হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছিল। তাদের প্রস্তুতি ছিল প্রায় সম্পূর্ণ। তারা জানত প্রধানমন্ত্রীর কনভয় কোন রুট দিয়ে যাবে আর কোথায় নিরাপত্তায় ফাঁক থাকতে পারে। ঠিক তখনই একটি ঘটনা পুরো পরিস্থিতি বদলে দেয়। ফুলওয়ারি শরীফ থানার SAO ইকরার আহমেদের কাছে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ আসে। মেসেজটি ছিল অত্যন্ত উস্কানমূলক। সেখানে লেখা ছিল, তোমার লজ্জা হওয়া উচিত, তুমি মুসলমান কবে হবে, প্রফেটের মহানতা কবে স্বীকার করবে, কাল জুম্মার নামাজ, নতুন টোলার জামা মসজিদে পৌঁছাও। এই মেসেজ পুলিশকে সতর্ক করে তোলে। প্রথমে একটি 0 FIR দায়ের করা হয়। কিন্তু প্রধানমন্ত্রীর সফরের তারিখ যত এগিয়ে আসছিল, নিরাপত্তা সংস্থাগুলো ততই সতর্ক হয়ে ওঠে। বিহার পুলিশ সেই হোয়াটসঅ্যাপ মেসেজের গভীরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তদন্তের সূত্রে তারা পৌঁছে যায় ফুলওয়ারি শরীফের আহমেদ প্যালেসে। 11 জুলাই পুলিশ সেখানে রেইড করে। ভেতরে ঢুকে তারা যা দেখে তাতে তারা হতবাক হয়ে যায়। সেখানে উপস্থিত ছিল সিনিয়র প্রাক্তন সদস্য আথার পারভেজ এবং ঝাড়খণ্ড পুলিশের অবসরপ্রাপ্ত দারোগা মোহাম্মদ জালাল উদ্দিন। তারা যুবকদের অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি উদ্ধার হয় তা ছিল একটি ডকুমেন্ট। ডকুমেন্টটির শিরোনাম ছিল ইন্ডিয়া 2047 টুয়ার্ডস রুল অফ ইসলাম ইন ইন্ডিয়া। সেখানে উল্লেখ ছিল কিভাবে 2047 সালের মধ্যে, যখন ভারত স্বাধীনতার 100 বছর পূর্তি উদযাপন করবে, তখন দেশকে একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে প্রধানমন্ত্রীর সফরের সময় হামলার পরিকল্পনা ছিল। এই খবর দিল্লিতে পৌঁছতেই হইচই পড়ে যায়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বুঝে যান পরিস্থিতি অত্যন্ত গুরুতর। 15 জুলাই 2022 ইন্টেলিজেন্স ব্যুরো গ্রেপ্তার করে আরেকজনকে, মারগুব আহমেদ দানিশকে। তার ফোনে গাজওয়ায়ে হিন্দ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ পাওয়া যায়, যেখানে পাকিস্তান ও বাংলাদেশের সংগঠনের সঙ্গে যোগাযোগের ইঙ্গিত ছিল। সব প্রমাণ ধীরে ধীরে সামনে আসছিল। এই সংগঠনটি দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় হুমকিতে পরিণত হচ্ছিল। সেই দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং NSA অজিত ডোভাল একটি গোপন বৈঠক করেন। ডোভাল সেখানে বলেন, এই ধরনের পরিকল্পনা শুধু বিপজ্জনক নয়, বরং অগ্রহণযোগ্য। আমি প্রতিশ্রুতি দিচ্ছি 90 দিনের মধ্যে এই সংগঠনের অস্তিত্ব দেশের মাটি থেকে মুছে ফেলা হবে। এখান থেকেই শুরু হয় আসল প্রস্তুতি। ডোভাল জানতেন এই সংগঠন সাধারণ কোনো সংগঠন নয়, এটি সরাসরি আঘাতে প্রতিক্রিয়া তৈরি করতে পারে। তাই তিনি নেন একটি শান্ত কিন্তু অত্যন্ত কার্যকর কৌশল।
পিএফআই আসলে নিষিদ্ধ সংগঠন সিমিএর একটি নতুন রূপ। 2001 সালে যখন সিমিকে নিষিদ্ধ করা হয় তখন তার নেতারা বুঝতে পারে সরাসরি চরমপন্থী বক্তব্য দিয়ে কাজ করা যাবে না। তাই 2006 সালে কেরালার এনডিএফ, কর্ণাটকের কেএফডি এবং তামিলনাড়ুর এমএনপিকে একত্রিত করে পিএফআই গঠন করা হয়। বাইরে থেকে তারা নিজেদের একটি সামাজিক সংগঠন হিসেবে তুলে ধরত, যারা দরিদ্রদের সাহায্য করে, শিক্ষা দেয় এবং মানবাধিকার নিয়ে কথা বলে। কিন্তু তদন্তে উঠে আসে একটি ভিন্ন ছবি। 2010 সালে কেরালার প্রফেসর টিজে জোসেফের হাত কেটে দেওয়া হয়েছিল, কারণ একটি প্রশ্নপত্রে এমন কিছু লেখা হয়েছিল যা সংগঠনের কিছু সদস্যদের পছন্দ হয়নি। 2016 সালের মধ্যে এই সংগঠনের বিরুদ্ধে 125টিরও বেশি দাঙ্গার মামলা নথিভুক্ত হয়। 2017 সালে দেখা যায় কেরালা থেকে নিখোঁজ হয়ে আইএসএ যোগ দেওয়া কিছু যুবকের সঙ্গে এই সংগঠনের যোগসূত্র ছিল। এছাড়াও তৈরি করা হয়েছিল একটি অবৈধ আর্থিক নেটওয়ার্ক, যেখানে গালফ দেশগুলো থেকে হাওয়ালার মাধ্যমে টাকা আনা হতো এবং সেই টাকা বিভিন্ন কার্যকলাপে ব্যবহার করা হতো। এমনকি কিছু রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার ভেতরেও তাদের প্রভাব থাকার ইঙ্গিত পাওয়া যায়। এই কারণেই ডোভাল জানতেন এবার আঘাত হতে হবে নির্ভুল এবং সম্পূর্ণ। প্রথমে তিনি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন, পিএফআইকে তাদের নিজস্ব সম্প্রদায়ের মধ্যেই বিচ্ছিন্ন করে দেওয়া। 30 জুলাই 2022 দিল্লিতে একটি ইন্টারফেথ কনফারেন্সের আয়োজন করা হয়। অজিত ডোভাল নিজে সেখানে উপস্থিত ছিলেন। এই সম্মেলনে সুফি সাধক এবং বহু প্রভাবশালী মুসলিম বিদ্বান অংশ নেন। সেখানে একটি প্রস্তাব গৃহীত হয়, পিএফআই-এর মতো চরমপন্থী সংগঠন ইসলাম এবং দেশের জন্য হুমকি। ডোভালের বার্তা ছিল স্পষ্ট, পিএফআই পুরো মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করে না। তিনি চাইছিলেন যখন অ্যাকশন নেওয়া হবে তখন সাধারণ মানুষ যেন বিভ্রান্ত না হয়। অন্যদিকে পর্দার আড়ালে শুরু হয়ে যায় আসল খেলা। ডোভাল আইবি এবং রকে সম্পূর্ণভাবে কাজে লাগান। অর্ডার ছিল পিএফআই-এর প্রতিটি ছোট বড় সদস্যের পূর্ণ তথ্য সংগ্রহ করতে হবে। তারা কি খায়, কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কোথা থেকে আসে, সবকিছু। পরবর্তী 2 মাস ধরে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো পিএফআই-এর প্রতিটি গতিবিধির ওপর নজর রাখতে থাকে। পিএফআই বুঝতেই পারেনি তাদের ফোন ট্যাপ করা হচ্ছে, তাদের প্রতিটি পদক্ষেপ নজরে রাখা হচ্ছে, এমনকি তাদের ড্রাইভার, রাঁধুনি সবাই নজরদারির আওতায় ছিল। আগস্ট মাসের শেষে ডোভালের কাছে একটি সম্পূর্ণ ডোজিয়ার তৈরি হয়ে যায়। পিএফআই-এর প্রতিটি কার্যকলাপ, প্রতিটি সংযোগ সবকিছু স্পষ্ট হয়ে ওঠে। এবার দরকার ছিল একটি শক্তিশালী অ্যাকশন টিমের। ডোভাল দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবচেয়ে দক্ষ এবং নির্ভীক পুলিশ অফিসারদের বেছে নেন, বিশেষ করে সেই সব রাজ্য থেকে যেখানে পিএফআই-এর উপস্থিতি বেশি ছিল: কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ। এই অফিসারদের দিল্লিতে ডাকা হয়, কিন্তু কাউকেই বলা হয়নি মিশন কি। 4 আগস্ট 2022 স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্ণাটকে সফরে যান। বাইরে থেকে এটি একটি সাধারণ রাজনৈতিক সফর মনে হলেও ভেতরে ভেতরে পিএফআই-এর বিরুদ্ধে বড় পরিকল্পনা তৈরি হচ্ছিল। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল গোপনীয়তা। যদি এই খবর ফাঁস হয়ে যেত, পিএফআই-এর সদস্যরা আন্ডারগ্রাউন্ড হয়ে যেত। তাই ডোভাল একটি কৌশল নেন। 2 সেপ্টেম্বর 2022 প্রধানমন্ত্রী মোদি কেরালার কোচিতে আইএনএস বিক্রান্তের উদ্বোধনে যান। ডোভালও তার সঙ্গে ছিলেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী দিল্লিতে ফিরে যান, কিন্তু ডোভাল সেখানে থেকে যান। তিনি কোচির একটি গেস্ট হাউসে অবস্থান করেন এবং কেরালার উচ্চপদস্থ পুলিশ অধিকারীদের সঙ্গে গোপন বৈঠক করেন। মিডিয়ার কাছে বিষয়টি ছিল একটি সাধারণ সফর, কিন্তু বাস্তবে সেখানে পরিকল্পনা হচ্ছিল পিএফআই-এর বিরুদ্ধে চূড়ান্ত আঘাতের। এরপর তিনি চুপচাপ মুম্বাই যান। সেখানে গভর্নর হাউসে মহারাষ্ট্র পুলিশের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। 21 সেপ্টেম্বর 2022 দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক। প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এনএসএ অজিত ডোভাল এবং আইবি প্রধান সবাই উপস্থিত। ডোভাল জানান প্রস্তুতি পূর্ণ। 15টি রাজ্যে পিএফআই-এর সব গুরুত্বপূর্ণ স্থানের তালিকা প্রস্তুত। কাকে কখন গ্রেপ্তার করতে হবে সব নির্ধারিত। প্রধানমন্ত্রী বলেন, একটি ছোট্ট ভুলও দেশের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। আমাদের এমনভাবে কাজ করতে হবে যাতে কোনো অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি না হয়। গ্রিন সিগন্যাল মিলতেই অপারেশন অক্টোপাস শুরু হয়ে যায়।
রাজ্য পুলিশের কাছে শুধু বলা হয় স্ট্যান্ড বাইতে থাকো। টার্গেটের তথ্য দেওয়া হয় একদম শেষ মুহূর্তে, কারণ আশঙ্কা ছিল স্থানীয় স্তরে তথ্য ফাঁস হতে পারে। 22 সেপ্টেম্বর 2022 ভোরবেলা, যখন সারা দেশ ঘুমে, তখন শুরু হয় ভারতের ইতিহাসে অন্যতম বড় অ্যান্টি টেরর অপারেশন। এনআইএ এবং ইডির কিম সিআরপিএফের সহায়তায় 15টি রাজ্যে 93টি স্থানে একযোগে অভিযান চালায়। কেরালা, যেখানে পিএফআই এর হেডকোয়ার্টার, সেখানে তাদের চেয়ারম্যান ওয়েমা সালামের বাড়িতে অভিযান চালানো হয়। দিল্লিতে পিএফআই এর ন্যাশনাল প্রেসিডেন্ট পারভেজ আহমেদকে গ্রেপ্তার করা হয়। কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, বিহার, প্রতিটি রাজ্যে একই চিত্র। নেতারা কিছু বোঝার আগেই তারা পুলিশের হেফাজতে। সকাল হতে না হতেই এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। কিছু স্থানে প্রতিবাদ শুরু হয়। কেরালা এবং তামিলনাড়ুতে বন্ধের ডাক দেওয়া হয়। কিছু স্থানে বাসে আগুন লাগানো হয়, পেট্রোল বোমা নিক্ষেপেরও ঘটনা ঘটে। কিন্তু ডোভাল এর জন্য প্রস্তুত ছিলেন। র্যাপিড অ্যাকশন ফোর্স আগে থেকেই সংবেদনশীল এলাকায় মোতায়েন করা হয়েছিল। প্রথম ধাপে 106 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ল্যাপটপ ও নথিপত্রে বিভিন্ন পরিকল্পনা, তালিকা এবং আর্থিক লেনদেনের তথ্য পাওয়া যায়। কিন্তু ডোভাল জানতেন অপারেশন এখনও শেষ হয়নি। শীর্ষ নেতৃত্ব গ্রেপ্তার হয়েছে, কিন্তু নিচু তলার নেটওয়ার্ক এখনও সক্রিয়। এই সদস্যরা প্রতিশোধ নিতে নতুন করে অশান্তি তৈরির পরিকল্পনা করছিল। পিএফআই মনে করেছিল সম্ভবত পরিস্থিতি সামলে নেওয়া যাবে। তারা আইনি লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করেছিল, কিন্তু ডোভাল তাদের সেই সুযোগই দেননি। ঠিক 5 দিন পর 27 সেপ্টেম্বর 2022 রাত, অপারেশনের দ্বিতীয় ধাপ শুরু হয়। এবার লক্ষ্য গ্রাউন্ড লেভেলের সক্রিয় সদস্যদের। শাহিনবাগ থেকে নিজামুদ্দিন, মহীশূর থেকে মালেগাঁও একসাথে আবার দরজায় কড়া নাড়ে। এবার রাজ্য পুলিশ সরাসরি দায়িত্ব নেয়। 7 রাজ্যে ব্যাপক অভিযান চালানো হয়। আরও 170 জনকে গ্রেপ্তার করা হয়। এরপর পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। পিএফআই এর কাছে আর না নেতা ছিল, না সংগঠনের শক্তি, না পরিকল্পনা করার মতো কাঠামো। পুরো নেটওয়ার্ক ভেঙে পড়ে তাসের ঘরের মতো। 28 সেপ্টেম্বর 2022 গৃহ মন্ত্রক একটি নোটিফিকেশন জারি করে। পিএফআই এবং তার 8টি সহযোগী সংগঠনকে ইউএপিএ আইনের অধীনে 5 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। সংগঠনের অফিস সিল করা হয়, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়, ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়। গ্রেফতারের আগে সংগঠনের এক নেতা সংগঠন বন্ধ করার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। অপারেশন অক্টোপাস শুধু একটি অভিযান নয়, এটি ছিল একটি কৌশলগত সাফল্য। যে সংগঠন 2047 সালের লক্ষ্য স্থির করেছিল, তার অস্তিত্ব 2022 সালেই শেষ হয়ে যায়। অজিত ডোভাল তার প্রতিশ্রুতি রক্ষা করেন। 90 দিনের মধ্যেই কোনো বড় সংঘর্ষ ছাড়াই একটি বড় হুমকিকে নিয়ন্ত্রণে আনা হয়। অক্টোপাসের মতো বিস্তৃত সেই নেটওয়ার্ক এক এক করে নিষ্ক্রিয় হয়ে যায়। তোমার কি মনে হয়, এই অপারেশন না হলে পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছাতে পারত? নিচে কমেন্ট করে তোমার মতামত জানাও। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে একটি লাইক দাও। আর এমনই বাস্তব, গভীর এবং রহস্যময় ইতিহাস জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো।